সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব লোডশেডিং পরিস্থিতি, থাকবে ইসির সংলাপ এবং সুজনের প্রেস ব্রিফিং বিষয়। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্য কে ফাইজুল হক রাজু, আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক জনাব রাজিকুজ্জামান রতন। এছাড়াও আরও উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই। আমি জনাব রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলা হচ্ছে যে জ্বালানি সাশ্রয় করতে এই মুহূর্তে সারা দেশে লোডশেডিং হচ্ছে। যদি আপনার কাছে আমরা জানতে চাই যে আমরা বিদ্যুতের আমরা সক্ষমতা অর্জন করেছি, আমাদের মানে বরং বলা হয়েছে যে বিদ্যুৎ অনেক বেশি আছে, যা প্রয়োজন তার চেয়েও, কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে জ্বালানি মূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা সেই জ্বালানি কিনতে পারছি না। জ্বালানি সরবরাহের কারণে, জ্বালানি বলতে আমি বলতে চাচ্ছি গ্যাস এবং এলএনজি কারণে আমরা বিদ্যুৎকে লোডশেড করতে হচ্ছে। যদি এই পরিস্থিতিটা আজকে বলা হয়েছে যে এটি আগামী 6 মাসের এই পরিস্থিতির স্বাভাবিক হওয়ার কোনো সুযোগ নাই, শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। বিদ্যুতের মতো একটা প্রাইমারি জ্বালানি যদি বলি, যেটা আমাদের মানে শিল্প, কৃষি, আবাসিক, এমনকি পরিবহন সমস্ত ক্ষেত্রে যা কাজে লাগে, সেটার যদি স্বল্পতা দেখা দেয় তার প্রভাব তো বহুমুখী প্রভাব পড়ে। আমরা এর আগে যেমন দাম বৃদ্ধি নিয়ে আমাদের মানে অসন্তোষের কথা বলেছি, এখন আমাদের অসহায়ত্বের কথা বলছি যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে। তাহলে এক এক সময় অসন্তোষ, কখনো অসহায়ত্ব, এটার মধ্যেই আমাদের জনগণ কিন্তু আছে। কিন্তু আমরা সবসময় গালভরা বলি শুনেছি যে বিদ্যুৎ উৎপাদনে সরকারের কত কত সক্ষমতা। আমরা সবসময় বলেছি বিদ্যুতের সঙ্গে 4টা বিষয় যুক্ত। একটা শুধু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলেই বিদ্যুৎ হবে না, কাঁচামাল, সেটা গ্যাস, তেল, কয়লা, অথবা হাইড্রো ইলেকট্রিক হলে পানি, অথবা যদি আমরা সৌরশক্তির কথা বলি, অথবা মানে বাতাসের কথা বলি, যেটা আমাদের রিনিউয়েবল এনার্জির কথা বলি। 2 নম্বর হচ্ছে, প্রথমে বললাম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তারপরে হচ্ছে বিদ্যুতের জ্বালানি, 3 নম্বরে বিদ্যুৎ সঞ্চালন লাইন, আর 4 নম্বর হচ্ছে বিদ্যুতের দাম। এখন যেটি আমি শেষ করি, সরকার যেটি বলছে, এই 4টা বিষয় নিয়ে তো বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। আর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করেছি আমি, সক্ষমতা বাড়িয়েছি, কিন্তু জ্বালানি সংকট নিরসন করতে পেরেছি কি? আমরা বারবার বলেছি যে আমাদের দেশের গ্যাস ক্ষেত্রগুলো বিগত 7 বছর ধরে, 8 বছর ধরে তার গ্যাস উৎপাদনের সক্ষমতা বাড়াচ্ছে না। কেন আমরা নিজের দেশের গ্যাস উৎপাদনের সক্ষমতা না বাড়িয়ে পুরোপুরি এলএনজি নির্ভর হওয়ার দিকে ঝুঁকে গেলাম? এই প্রশ্নটার কথা বারবার আমরা বলেছি। তখন বলেছে বিদেশ থেকে আমরা এলএনজি আমদানি করি, হ্যাঁ, সস্তায় পাই। সেটি তো সস্তায় ছিল, কিন্তু এমন একটি যুদ্ধ পরিস্থিতি হবে, এবং যেটি আমার কাছে যেটি ইনফরমেশন, সেটি হচ্ছে যে 1 ইউনিট এলএনজির দাম অন্তত আর কিছুদিন আগেও, মানে কোভিডের বছর আগেও ছিল মাত্র $4, এখন সেটি দাঁড়িয়েছে $41। আজকেই একজন জ্বালানি বিশেষজ্ঞ তিনি এই কথাটা বলেছিলেন যে আমরা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি যে 60 কোটি ঘনফুট গ্যাস বাড়তি উৎপাদনের সক্ষমতা আমাদের থাকা সত্ত্বেও এটা আমরা কাজে লাগাই নাই। আমরা এলএনজি নির্ভর হয়েছিলাম। বাইরের আমদানি নির্ভর জ্বালানি সবসময় ঝুঁকিটা থাকে। সেটা গ্যাস তো আমাদের কাছে আছে, আমাদের থাকলে তুলতে পারবো না তো। ভবিষ্যৎ কবে? এখন আমার বিদ্যুৎ পাচ্ছি না, আমি 5 বছর পরে গ্যাস তুললে পাবো আমি? তাহলে আমার তো এখন লাগবে সেটা। আমার যদি ভোলা গ্যাস ক্ষেত্র, কেন সেটা আমাদের গ্রিডে আসছে না? সেখানে তো গ্যাস ক্ষেত্র আছেই। আমরা এইরকম অনেকগুলো কথা বলেছিলাম যে আমাদের প্রতিদিনের যদি গ্যাসের চাহিদা হয় 370 মিলিয়ন ঘনফুট, সেক্ষেত্রে আমাদের উৎপাদনের সক্ষমতা কতটুকু আছে, এটা আমরা কতটুকু বাড়াতে পারি সেই দিকে নজর দিয়েছিলাম। না দিয়ে আমরা কেন পুরোপুরি এলএনজির উপর নির্ভর করতে গেলাম? এটা হলো এক। 2 নম্বর হচ্ছে আমাদের জ্বালানি বলতে যেটা বলে পেট্রোল জাতীয় জ্বালানি, এটা তো ফ্ল্যাকচুয়েট করছেই সবসময়, ডিজেল পেট্রোল সবসময় ফ্ল্যাকচুয়েট করছে। তার সঙ্গে আরেকটা হলো যে আমাদের বিদ্যুৎ সঞ্চালন লাইন তৈরি না করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করার কারণে বসিয়ে অনেকগুলো জায়গাকে আমরা আগে থেকে ভর্তুকি দিয়ে আমাদের যেটা বিদ্যুৎ খাতে আমাদের যে টাকাটা ছিল তার আমরা অনেকটা খরচ করে ফেলেছি। ফলে
এখন ভর্তুকির জন্য আবার আমাদের সরকারের কাছে হাত পাততে হয় বলে পিডিবি বলছে। এটা হলো একটা দিক। 2 নম্বর দিক আমার কাছে খুব কনফিউজিং মনে হলো, সেটা হলো সরকার পিডিবির পক্ষ থেকে বলা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হয়েছে 14,000 মেগাওয়াট, বিদ্যুতের চাহিদা 14,782 মেগাওয়াট হলো গত সোমবারের উৎপাদন। হ্যাঁ, আমরা যদি বলি সেখানে কখনো 12,000 হচ্ছে, তাহলে সেই দিক থেকে কিন্তু হিসাব করলে উত্তরবঙ্গের যেটা হিসাবটা দেওয়া হলো যে 900 মেগাওয়াট লাগে, দেওয়া হয়েছে 650, 700, তাহলে কিন্তু এই 6 ঘন্টা লোডশেডিংয়ের হিসাবটা আমার মেলে না। তাহলে আমার মনে হয় যে হিসাবটা দিয়েও কি আমরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ছি, আসলে কতটুকু উৎপাদন হয়েছে এবং কতটুকু আমাদের প্রয়োজন। যদি জনগণকে এটা পরিষ্কার করেই বলে দেওয়া হয় যে দেখুন বিদ্যুৎ উৎপাদন আমাদের হয়েছে এখন 12,000 মেগাওয়াট, আমাদের চাহিদা হচ্ছে 14,000 মেগাওয়াট, আমরা 2,000 মেগাওয়াট দিতে পারবো না, ফলে দিনে আপনি 2 ঘন্টা লোডশেড করতে হবে। তো 2 ঘন্টা যদি আমি লোড ট্রান্সফার করি বা লোড শেয়ারিং করি, তাহলে মানুষ বুঝবে যে আমার এই 2 ঘন্টা আমার বিদ্যুৎ থাকবে না, সেই অনুযায়ী সে তার পরিকল্পনা করে নিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে 6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং। আমি রংপুরের খবর নিলাম, 6 ঘন্টা 7 ঘন্টা পর্যন্ত লোডশেডিং। কিন্তু আমার মনে হচ্ছে আজকে মানে চিটাগাং একটা অনুষ্ঠান প্রধানমন্ত্রী এরকমই বলেছেন, তিনি চুয়েটে এটা বলেছেন। এটা প্রধানমন্ত্রীকে এই কথাটা বলতে হবে কেন? পিডিবির কি আর কোনো ইয়ে নাই, দক্ষতা নাই যে প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া পিডিবি এটা করতে পারে না? আসতেছে আপনার কাছে, আসবো আবার। জি জনাব ফাইজুল হক, আপনার কাছ থেকে শুনতে চাই যে আওয়ামী লীগ তো বলেছে যে বিদ্যুৎ তাদের হিউজ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং আপনাদের নেতাকর্মীরা বক্তব্য বলেছে যে লোডশেডিং আর এদেশে আসবে না। ধন্যবাদ আপনাকে কাঞ্চন ভাই, এবং আপনার সঙ্গে আজকের উপস্থিত 2 বিজ্ঞ আলোচকবৃন্দ এবং অগণিত এনটিভির দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। আমি রাজ্জাকুজ্জামান রতন ভাইয়ের কথা শুনছিলাম মনোযোগ সহকারে। খুব সুন্দর করে উনি উপস্থাপনা করেছেন ওনার বক্তব্য। ওনার বক্তব্যের ভিতরে সত্যতা আছে, তবে আমি কিছু জিনিস খণ্ডানোর চেষ্টা করছি বাস্তব মানে সিচুয়েশনের উপর ভিত্তি করে। আমরা সবাই জানি যে করোনোত্তর যে এখন যে পরিস্থিতি, তাতে বিশ্বময় এমনি একটা চ্যালেঞ্জ কিন্তু প্রিভেইলিং ছিল, অর্থাৎ বিদ্যমান ছিল। তার সঙ্গে সঙ্গে এসে গেল আপনার ইউক্রেন অ্যান্ড আপনার রাশিয়ার যে যুদ্ধ। অনেক ক্ষেত্রে কিন্তু এটাকে একদিকে রাশিয়া আরেকদিকে গোটা পশ্চিমা বিশ্ব, অর্থাৎ পরাশক্তি, মূল যে পরাশক্তি পৃথিবীর যুক্তরাষ্ট্র সহ তার যারা অ্যালাইজ বা সাঙ্গপাঙ্গ আছে সারা পৃথিবীতে, তারা সকলে মিলে। সো এরকম একটা পরিস্থিতি তৈরি হবে এটা কেউ ভাবতে পারেনি। এবং এই যুদ্ধটাকে আমি নিজে এটাকে এক ধরনের থার্ড ওয়ার্ল্ড ওয়ার হিসেবেই দেখছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই যুদ্ধটা বা এই ওয়ারটা যেটাই বলেন আপনি, এটা কিন্তু একটা লং ড্রন একটা ব্যাটল হবে এবং ওরকম আলামতি দেখা যাচ্ছে। তো এটার যে একটা রিপল এফেক্ট, যেটাকে আমরা অর্থনীতিতে বলে থাকি, যে তার একটা পরস্পর একটা যে তার একটা যে ক্ষতি বা তার যে এটার একটা এটাকে কি বলবো, একটা ইনফ্লুয়েন্স ওভারঅল সিচুয়েশনের উপর পৃথিবীর, অর্থাৎ এই নেতিবাচক দিকটা ব্যাপক হারে শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এবং জ্বালানি খাত বিং দি লার্জেস্ট সেক্টর ইন দিস রিগার্ড। কেন? রাশিয়া পৃথিবীর অন্যতম শুধু ভোজ্য তেল নয়, রাশিয়া এবং ইউক্রেন এদের কাছে কিন্তু আপনার মজুদ আছে প্রচুর গ্যাস, সেটি এবং আমি শেষ করছি, এবং জ্বালানি তেল। এখন এই জায়গায় পাশাপাশি অন্য যে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা গ্লোবাল, অর্থাৎ শিপমেন্টের ব্যাপার বা শিপিংয়ের ব্যাপার, সেখানেও কিন্তু একটা বড় ধরনের ব্যত্যয় ঘটছে, অর্থাৎ একটা ডিসরাপশন হচ্ছে। এই পরিস্থিতিগুলো যদি আমি দর্শকদের উদ্দেশ্যেই বলছি আসলে বোঝানোর জন্য, আমি যতটুকু জানি ততটুকু জ্ঞান থেকে, তো ওভারঅল একটা সিচুয়েশন কিন্তু খুব মানে এক ধরনের বড় ধরনের একটা বিপর্যয়কর অবস্থায় আছে এবং এটা ক্রমান্বয়ে খারাপের দিকেই যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমাদের রাষ্ট্র বাংলাদেশ খুব ভালো করেছে করোনাকালীন সময়, করোনা যুদ্ধে। আমি বলবো না যে খুব বেশি, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি আপনাকে ছোট্ট করে একটু জানতে চাই, যেমন আমরা আজকে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এজাজের বক্তব্য শুনছিলাম, উনি বলছিলেন যে আমাদের সাধারণত আমরা যে কিনি সেই দুটো পদ্ধতিতে আমরা কিনি এলএনজি, একটা হলো লং টার্ম চুক্তি আর একটা হলো স্পট মার্কেট থেকে আমরা কিনি, খোলা বাজার থেকে কিনি। স্পট বাজারের দাম বেড়ে গেছে, দাম অনেক অনেক বেড়ে গেছে। আমি আসছি জায়গাটা। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই লং টার্ম চুক্তিতে এই যুদ্ধ পরিস্থিতির আগে অথবা ইমিডিয়েট পরপরই কেন এই চিন্তাটা করলাম? আমি ওই জায়গায় আসছি। আমরা যেহেতু করোনা মোটামুটি একটা ভালোভাবে মোকাবেলা করেছি অন্যান্য দেশের তুলনায় বা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর তুলনায়, আমরা একটা স্বস্তির জায়গায় ছিলাম, কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না কেউই এরকম একটি আচমকা একটি যুদ্ধের জন্য, যেটি
বিশ্বযুদ্ধের একটা দামামা নিয়ে চলে এসেছে সারা পৃথিবীতে, এবং এই যুদ্ধের কারণে কিন্তু এটার একটা বড় এফেক্ট, আমি যেটা একটু আগে আমার ব্যাখ্যায় বোঝানোর চেষ্টা করেছি যে এটার একটা রেশ যেটাকে বলেছি রিপল এফেক্ট, সেটা কিন্তু সব জায়গায় যাচ্ছে। আমাদের যে জ্বালানি বা এনার্জি সিকিউরিটি, সেই জায়গায় আমাদের অবশ্যই লং রান প্ল্যান কিছু আছে, কিন্তু আমাদের যে চুক্তিগুলো সেটা কিন্তু মিড টার্ম অ্যান্ড লং টার্ম অ্যান্ড শর্ট টার্মেও হয়। শর্ট টার্মে আপনার যেটা স্পট পারচেজ হয় সেটাও হয়। এখন আমরা এলএনজি নির্ভর হয়েছি, তার কারণ হচ্ছে আমাদের দেশে গ্যাসের যে প্রুভেন রিজার্ভ সেটা কিন্তু ক্রমান্বয়ে কমে আসছিল। আমাদের এক্সপ্লোরেশনের জায়গাগুলো আছে, যেমন রতন ভাই ভোলার কথা বলেছে, ভোলাতে কিন্তু একটি 200 না 250 মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট অলরেডি গ্যাস ফায়ার্ড একটা রেডি হয়ে গেছে এবং এটা অন স্ট্রিম যাবে খুব শিগগিরই। সো ভোলার গ্যাসটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে। এখন পাইপলাইনের মাধ্যমে অন্যান্য আঞ্চলিক এটাকে দ্রুত আশেপাশে দেওয়া যায়। অনেক অনেক টাইম লাগবে, আমি আসবো জি, জি। একটু শুনে আমি আরেকটা- আসবো, আপনি সময় ঠিক আছে, দেবো আমি ঠিক একটু, আছে, ঠিক আছে। যেহেতু আছি। জি, জনাব রবিউল আলম, এমনি একটি পরিস্থিতিতে লোডশেড করতে হচ্ছে, লোডশেডিং বিভিন্নভাবে হচ্ছে, কিন্তু আপনারা কি বলবেন এটা কেন, মানে আপনাদের বক্তব্য কি? না, ধন্যবাদ আপনাকে। দুই আলোচকের বক্তব্য শুনলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছেন 122টি বিদ্যুৎ উৎপাদন স্টেশন করে, কিন্তু আমার সর্বোচ্চ প্রয়োজন আছে এই মুহূর্তে, চাহিদা হলো 16,000 মেগাওয়াটের কাছাকাছি। একবারই বা একদিনই সর্বোচ্চ উৎপাদন হয়েছে 14,782 মেগাওয়াটের মতো। তো অন্য সময় যদি আপনি দেখেন 10,000 থেকে 12,000-এর মধ্যে উৎপাদনটা থাকছে অতি সম্প্রতি যদি দেখেন, তার মানে 4,000 মেগাওয়াটের মতো আপনার ঘাটতি রয়েছে। আপনি 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করতে চাইলেন কিসের উপর ভিত্তি করে? আপনার জ্বালানি নির্ভরটা কি? মোটা দাগে ধরলেন গ্যাস, তেল, কয়লা, তাই তো? এখন সেই যে জ্বালানি, বিদ্যুৎ উৎপাদনের মূল ভিত্তিটা তো জ্বালানি লাগবে। জি, সেটার ক্ষেত্রে আপনি কোনো টেকসই পলিসি নিলেন না। কেন? চুক্তি ছিল, মানে এলএনজির সাথে একটা লং টার্ম চুক্তি ছিল। আচ্ছা, চুক্তি যদি থেকে মানে থাকে, কাতার এবং ওমান টেকসই কথাটা বুঝবেন। চুক্তি ছিল না আমি তা বলিনি। জি, আপনি নিরাপদ থাকবেন, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে, জি, সেটা মাথায় রেখে তো আপনি চুক্তি করেন। চুক্তি তো ছিলই, চুক্তি ছাড়া কি হয়েছে? কিন্তু সেই চুক্তি যদি থেকে থাকে তাহলে এখন আপনি কেন আপনার 220 কোটি ঘনফুটের বেশি পার ডে সাপ্লাই দিতে পারছেন না গ্যাস? কেন আপনার 70 থেকে 75 কোটি ঘনফুট এলএনজি এখন আপনি কিন্তু অপারগতা প্রকাশ করছেন? যেহেতু সাশ্রয়ী হওয়ার মানে সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি, মানে গ্লোবাল সিচুয়েশন, এই সমস্ত কারণে আমরা সাশ্রয়ী হওয়ার একটা নীতি গ্রহণ করেছি। আচ্ছা, সাশ্রয়ী হওয়ার নীতি যদি হয়ে থাকে, জি। তার মানে হচ্ছে যে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি লোডশেডিং দিয়ে সাশ্রয়ী হবেন? আপনি তো এর আগে আপনার জ্বালানি গ্যাসের দাম তো কম ছিল, এলএনজির দাম কম ছিল, আপনি লাভ করেননি, কিনেছেন, এখন বেড়েছে, আপনি কেন 6 মাস বাড়তি টাকা দিয়ে কিনতে পারবেন না? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে সব সময় কম থাকবে, কোনো ক্রাইসিসে এলএনজির দাম বাড়বে না, এটা আপনাকে কে বলেছিল? এটা যার মাথায় থাকে না, তো সে কি জ্বালানি নীতি গ্রহণ করলো? অর্থাৎ আমি বলছি এলএনজি নির্ভর হয়েছে এখানে সুবিধাভোগীদের এই আমদানিতে সুবিধা দেওয়ার জন্য, এবং বিদ্যুৎ সেক্টরটাকে কিছু প্রাইভেটাইজেশন কোম্পানির কাছে জিম্মি করা হয়েছে। স্পষ্টত। আপনি ওই যেটা বলছিলাম আপনাকে, যেটাকে বলা হয় কুইক রেন্টাল, তারপর রেন্টাল সাময়িক সময়ের জন্য করা উচিত ছিল, 12 বছর পর এখনো সেটা অব্যাহত রেখেছেন। আপনি বসিয়ে সেখানে ভর্তুকি দিচ্ছেন জনগণের টাকা, এই টাকা দিয়ে তো আপনি জ্বালানি কিনতে পারতেন, আপনি ভর্তুকি দিচ্ছেন। সাথে তো চুক্তি রয়েছে, আমি তো সেই কথাই বলছি, যে চুক্তি করেছেন জনস্বার্থে করেন নাই, অব্যাহতভাবে বিদ্যুৎ মানুষ সাশ্রয়ী মূল্যে পেতে পারে সেটা বিবেচনায় করেননি। আপনি করেছেন যেটা, সেখানে জনগণের অর্থ অপচয় করেছেন, জনগণের ভোগান্তি রেখে করেছেন, এবং বিদ্যুৎ খাতকে নিরাপদ রাখতে সক্ষম হন নেই সেই চুক্তির মাধ্যমে। আমি সেই জায়গায় বলছি, রতন ভাই ঠিকই বলছিলেন যে আমরা দেশের থেকে কিন্তু 65 থেকে 70 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব ছিল। আপনি আরো বাড়তি, হ্যাঁ, 65 কোটি ঘনফুটের কথা বলছি আমি। আপনি যোগান দিতে পারতেন, যা আছে এর বাইরেও আরো করতে পারতেন। হ্যাঁ, আরো আমি সেটাই বলছি। এখন তো দিচ্ছেন আপনি 220 থেকে 230 কোটি ঘনফুট দিচ্ছেন, আরো 65 থেকে 70 কোটি ঘনফুট আপনি দিতে পারতেন। আপনি কেন সেই উৎপাদনও গেলেন না, নতুন গ্যাস অনুসন্ধানে গেলেন না, আর উৎপাদন সক্ষমতা কেন বাড়ালেন না? এটা তো আমাদের ছিল, বাড়াননি। কিন্তু দুটো কারণে আমার মনে হয় যে মানে যাওয়া হয়নি, গভর্নমেন্ট কেন যায়নি, দুটো কারণ আছে আমার কাছে, আমি বলবো, কিছু বলতে চাচ্ছিলাম। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি শেষ করিনি তখন,
যে আমাদের এনার্জি সিকিউরিটির অবশ্যই নিজস্ব একটা লং ড্রন একটা পলিসি এবং সেই অনুযায়ী সেটাকে সাশ্রয়ী দামে কিভাবে সংগ্রহ করা যায় দেশীয় এবং বৈদেশিকভাবে দুইভাবেই। আমাদের দেশীয় যে আপনার জ্বালানি যেই আমাদের সুযোগ আছে বা রিসোর্সেস আছে, যেমন কয়লা, গ্যাস, এই দুইটি আমাদের নিজের। আর আমাদের যে হাইড্রো পাওয়ার যেটা, সেটা তো খুবই ছোট এখন আজকে আমাদের অন্যান্য পাওয়ার প্ল্যান্টগুলোর তুলনায় বা জেনারেশনের তুলনায়। এদিকে আমি মনে করি ফোকাস করা খুবই দরকার। আমাদের যে বড়পুকুরিয়া যে কয়লা খনিটি আছে, দর্শকরা জানে কি না আমি সবাই তাই বলছি যে আমরা কিন্তু এটা আনএক্সপ্লোর্ড রেখে দিয়েছি দীর্ঘদিন যাবৎ। আমরা নানান ষড়যন্ত্রের কারণে দেশি বিদেশি আমরা কিন্তু এটাকে তুলতে গিয়েও তুলতে পারিনি। এবং ওখানে অবশ্যই একটি বড় একটা জনসাধারণের একটা আশেপাশে যারা আছে তাদের স্বার্থের ব্যাপার আছে বা তাদের নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু তার থেকে সবচেয়ে বড় কথা যে পৃথিবীর কোনো রাষ্ট্র এত বড় কয়লার খনি বা মজুদ সেটাকে রেখে এই যে বাইরে থেকে কয়লা আমদানি করে আমাদের যে পরবর্তী সময় যে কোল ফায়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো হবে, অর্থাৎ কয়লা চালিত যেসব বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো হচ্ছে সেগুলো চালাতে হবে, সেখানেও কিন্তু আমরা এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য এখনই আমরা একটা পলিসির ভিতরে চলে আসতে পারি বা একটা আপনার ডিসিশনে আসতে পারি। আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট হবে। এটা আমি বলছি যে আমার নিজস্ব একটা ওপিনিয়ন দিচ্ছি আজকে। পাশাপাশি গ্যাস এক্সপ্লোরেশনের জন্য কিন্তু বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল টেন্ডার হয়েছিল, বাট অনেক দেশ সাড়া দেয়নি। সম্ভবত গত 2.5-3 বছরে আমরা করোনার কারণে কিন্তু পিছিয়ে গেছি। ইন্টারন্যাশনাল যে বিডার যারা আসে বা ইন্টারন্যাশনাল যে আইওসি বলে এগুলাকে, ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি, তারা যে আসে, তারা গ্যাস এক্সপ্লোরেশন করার জন্য তারা অনেক এর আগে একটা সেসমিক সার্ভে হয়, তারপর অন্যান্য এক্সপ্লোরেশন হয়, তারপরে তারা একটা নিশ্চিত হয় যেখানে রিজার্ভ কত আছে সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে সরকারের সঙ্গে একটা চুক্তি হয়। তো এই কাজগুলো কিন্তু সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং ব্যাপার। আমার মনে হয় সেজন্য আমরা একটা পিছিয়ে পড়েছি জায়গাটায়। তবে আমাদের যে বর্তমানে যেসব গ্যাস ক্ষেত্র আছে সেখান থেকে সর্বোচ্চ পর্যায়ে গ্যাস উত্তোলন করা হচ্ছে এবং সরবরাহ করা হচ্ছে, যার জন্য আমাদের গ্যাসের যে নিজস্ব যে সরবরাহ ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো খুব একটা চাপ নেই। আপনি দাম বাড়ানোর কথা বলতে পারেন, দাম বাড়ানো হয়। আরেকটি বিষয় যেটি রবিউল আলম বলেছেন যে আপনি তো অতীতে যখন আপনার জ্বালানির দাম অনেক কম ছিল তখন অনেক বেশি দাম। আচ্ছা, আমি একটু উত্তরটা দিয়ে দিচ্ছি আপনাকে। যেই দামে অতীতে কেনা হয়েছে সেই দামে কিন্তু এখন যে বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা কিন্তু প্রপোর্শনেটলি হয় নাই। অর্থাৎ আমি হয়তো পার টিসিএফে আপনার বা পার কিউবিক ফিটে আপনার মনে করেন যে আমি দেখা যাচ্ছে কিউবিক মিটারে আমি দেখা যাচ্ছে যে কিনেছি $2, বিক্রি করেছি $2.5 বা $3, কিন্তু 3 ডবল দামে আপনি। আচ্ছা, আমি যদি $3 বিক্রি করি, $9 যদি বিক্রি করে থাকি, ধরে নিচ্ছি তর্কের খাতির আজকে এখানে, সেটা এখন $41 হয়ে গেছে। সেটা হলো তো এই জাস্ট এই 6 মাস হয়নি আসলে, 3-4 মাস। আমি এখানে কিন্তু অঙ্কটা কিন্তু এত সোজা না যে আপনি আউটরাইট একটা ডিসিশন নিয়ে আমি নিশ্চয়ই এটা ন্যাশনালাইজ করা হবে বা এটাকে একটা লেভেলাইজ করা হবে, কিন্তু তাৎক্ষণিকভাবে এটা করা হয়নি। এটা সম্ভাবনা আছে, দেয়ার ইজ এ ক্লিয়ার কাট একটা ডিসিশনের একটা ব্যাপার আছে এখানে একটা। জি, জনাব রাজিকুজ্জামান রতন। আসলে বিদ্যুৎ নিয়ে কিন্তু খুব তাৎক্ষণিক কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। আমরা এই জন্য বিশেষজ্ঞদের মতামতের উপরেই একটু ভর করে কথাটা বলতে চাই। আর দীর্ঘদিন ধরে এই জ্বালানি নিয়ে আমরা অনেক ধরনের আন্দোলন করার কারণে কিছুটা সাধারণ ধারণা আমাদের আছে, সেখান থেকে দুটো কথা বলি। কোনো দেশেরই জ্বালানি বিশেষজ্ঞরা বলবেন না, এবং বাংলাদেশের জ্বালানি বিশেষজ্ঞরা তো বলবেনই না, যে 10 বছরের কোনো চুক্তি আসলে নিরাপদ হয়। হ্যাঁ, তা আমাদের তো সব চুক্তিগুলো অন্তত 10 বছরের হওয়া উচিত ছিল। বিশেষ করে আমাদের মতো জ্বালানি ঘাটতির দেশ বলি অথবা জ্বালানি বুভুক্ষ দেশের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে কেন আমাদের বারবার স্পট মার্কেটের উপর এত নজর থাকে? স্পট মার্কেট যেমন মেগা প্রজেক্টের উপর নজর, স্পট মার্কেটের উপরে সেই কারণে নজর। এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে, আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানির ব্যাপারে যত আগ্রহী থাকি, নিজের দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সাশ্রয়ী করতে ততখানি মনোযোগী গিয়েছিলাম? এই প্রশ্নটা আমি এখন ক্রাইসিসের সময় অনেকে বলবে এখন তো ক্রাইসিস, এই জন্য আপনারা বলছেন, কিন্তু আপনার তো নিশ্চয়ই খেয়াল আছে আমরা রিপিটেডলি এই কথাগুলো বলেই যাচ্ছি বারবার। এবং আমাদের বিশেষজ্ঞরা বলছে, আজকে 2জন জ্বালানি বিশেষজ্ঞ এই কথাটা বলেছেন যে আমরা একটা পরিকল্পিত অপরিকল্পিত বিদ্যুৎ ব্যবস্থার মধ্যে পড়ে গেলাম। মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবেই অপরিকল্পনার মধ্যে ফেলে দেওয়া হলো। এখন কি হলো, ক্রাইসিস খুব বেড়ে গেল, জ্বালানি সংকট, এই জন্য বিদ্যুতের ক্রাইসিস। এখন মানুষকে বলবে বিশ্ববাজারের দামের কারণে আমি বিদ্যুতের দামটা এখন বাড়িয়ে দেবো, তার মানে দাম বৃদ্ধির জায়গাটাকে সহনীয় করা। দুটো জিনিস আমার কাছে এখানে খুব কনফিউজিং মনে হয়। এটা আবার বলি, সাশ্রয়ী হয় না, এই প্রথমে সাশ্রয়ী, তো তারপরে বলবো যে আপনি এখন বেশি দামে কিনতে হবে। এটা আসবে দ্বিতীয় চ্যাপ্টারে, এবং এটা আসবে, তার জন্য একটা গ্রাউন্ড প্রিপেয়ার হচ্ছে। এটা একটা সিসমিক সার্ভের মতো।
তো যেটা হলো যে যে কথা বলছি যে আমাদের তো 10,000 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, তাহলে হঠাৎ করে বিদ্যুতের হাহাকারটা তৈরি হচ্ছে কেন? বিদ্যুৎ তখন 10,000 12,000 এরকমই হচ্ছে, 14,000 হয়েছে পরশু। 14,000 হয়েছে, তাই না? সোমবার তো তাহলে আমার যেটা সবচেয়ে বড় কনসার্ন, আমাদের যে কোনো সময় ঘাটতি হলে কয়েকটা জিনিস মানে বিবেচনার, হাসপাতাল বলি, আমাদের উৎপাদন কেন্দ্রগুলো যদি বলি, হ্যাঁ, এগুলোতে বিদ্যুৎটা প্রাথমিক দিয়ে, এমনকি একবার আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিশেষ করি, জাপানে একবার বিদ্যুতের খুব ক্রাইসিস হলো, তখন জাপানের মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলো যে কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই সামারে তারা কোট পরে আসতে পারবেন না, কারণ তারা হিসেব করে দেখেছে 2 ডিগ্রি যদি ইয়েতে ফ্ল্যাকচুয়েট করে রুমের টেম্পারেচার, তাহলে তাদের 6,000 মেগাওয়াট বিদ্যুৎ নাকি সেভ হয়। তাহলে আমাদের এই জুলাই মাসের প্রচণ্ড গরমের মধ্যে সচিবালয়ের সমস্ত বড় কর্মকর্তারা কিন্তু কোট গায়ে দিয়ে অফিস করছেন। হ্যাঁ, আসি আপনার কাছে। না, আমাকে যদি বলতে পারেন আমাদের যে জ্বালানির নীতিটা, এই জ্বালানির নীতিটাই হচ্ছে পরনির্ভরতা ভিত্তিক হয়েছে। হ্যাঁ, আমরা স্বনির্ভর হতে চাইনি, আমাদের যে সম্ভাবনা আছে কি সেইগুলিকে বিবেচনায় রাখিনি, যার ফলে এই ক্রাইসিসে কিন্তু আমরা ধরেন পড়েছি। আমরা কি, আপনি নিশ্চয়ই জানেন, ভারতের থেকে বিদ্যুৎ আমদানি করব, সেই আদানি গ্রুপকে 1200 কোটি টাকা 1 মেগাওয়াট বিদ্যুৎ না পেয়েই প্রত্যেক বছর দিতে হবে হচ্ছে আপনার ওই ভর্তুকি দিতে হবে তাদেরকে। আপনি বিদ্যুৎ পাচ্ছেন না বা আনতে পারছেন না, সংযোগ নিতে পারছেন না, কিন্তু তাদেরকে টাকা দিতে হচ্ছে। জনগণের অর্থ, জনগণের অর্থ, কন্ট্রাক্টের ভিতরে একটা হ্যাঁ কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে আমার স্বার্থ নাই, জনগণের স্বার্থ নাই, সেই ক্ষেত্রে আপনি সেই কন্ট্রাক্ট করবেন কেন করবেন? আর সে কন্ট্রাক্ট করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? যে কন্ট্রাক্ট আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে না, আমার দেশের অর্থনীতিকে সেভ করে না, তো সেই কন্ট্রাক্ট আপনি কেন করবেন? সেখানে আমরা গিয়েছি, যার ফলে এই সংকটগুলি কিন্তু দেখা দিয়েছে। আবার এখানে আরেকটা সুবিধাভোগী যারা আছেন এই জ্বালানি সেক্টরে, কিছু রাঘব বোয়ালও আছেন, কারণ আপনি প্রাইভেট সেক্টরের জ্বালানিটা এমনভাবে গিয়েছে, সেখানে সরকার কিছু কিছু ক্ষেত্রে অসহায় হয়েছে। দেখেন, বিশেষজ্ঞরা কিন্তু এই কথা এর আগেও বলেছে, ভোক্তা অধিকার পরিষদও বলেছে, অতি সম্প্রতি FBCCIও বলেছে যে আমাদের জ্বালানি নীতি ভুল পথে যাচ্ছে। কিন্তু সরকার সবসময় যেটা করেছে সেটা নিয়ে রাজনীতি করতে চেয়েছে, অর্থাৎ লোডশেডিং নাকি জাদুঘরে চলে গেছে, আর আসবে না। এখন সরকার নিজেই লোডশেডিং ভাগ করার দায়িত্ব নিয়ে নিচ্ছে সরকার প্রধানের নির্দেশে। অর্থাৎ এই যে জাতির সাথে যে প্রতারণা, প্রবঞ্চনা বা তামাশা, মানে একটা জাতীয় গুরুত্বপূর্ণ খাত নিয়ে দীর্ঘদিন যে হয়েছে, তার কিন্তু এটা একটা বহিঃপ্রকাশ। এবং আমার বিশ্বাস হচ্ছে যে এটা আরো বড় ধরনের সংকট আসছে। আমি জানি না যে এটা সরকার মোকাবেলা করতে সক্ষম 6 মাসের আগে হয়তো এই সংকট উত্তরণ হবে। 6 মাস না, আমার ধারণা হচ্ছে যে এই সংকট থেকে উত্তরণে আরো বেশি সময় লাগবে, কারণ আমাদের অনেক অর্থের অপচয় হয়েছে। অতি সম্প্রতি যদি আপনাকে লং টাইম কোনো চুক্তি করতে হয়, LNG আমদানি যদি নিশ্চিত করতে হয়, কারণ আপনি রাতারাতি LNG থেকে বেরিয়ে যেতে পারছেন না, আভ্যন্তরীণ উৎস থেকে যদি গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে আনতে হয় এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে হয়, সেটা সময় সাপেক্ষ, এবং এর জন্য যে অর্থ, সেটাও আমার মনে হয় ঘাটতি রয়েছে। অর্থাৎ সরকার একটা বড় সমস্যার মধ্যে যাচ্ছে। জনাব ফয়জুল হক, আমি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে আজকে জাস্ট বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জাপান পৃথিবীতে প্রায় কত আপনার সবচেয়ে বড় কনজিউমার অফ LNG। জাপান একটা ম্যানুফ্যাকচারিং কান্ট্রি, জাপানের নিজস্ব রিসোর্সেস তেমন কিন্তু কিছু নেই, সবাই আমরা জানি। ইট ইজ এ ম্যানুফ্যাকচারিং নেশন। জাপান এন্টায়ারলি আপনার নির্ভর করে 80% to 90% অন কাতারের থেকে তাদের LNGটা আসে। সো পৃথিবীর অনেক রাষ্ট্র কিন্তু, এই যে আজকে দেখেন পুরো ইউরোপ রাশিয়ার তেল এবং গ্যাসের উপর নির্ভরশীল। তো আমাদের যেখানে এটা হয়েছে, আমাদের জেনারেশন ক্যাপাসিটিটা কিন্তু ঠিক ভালো আছে। আমরা অর্থাৎ জেনারেশন ক্যাপাসিটি অর্জন করেছি, আমরা জেনারেট করতে পারি, কিন্তু আমাদের এন্টায়ারলি আমাদের নিজস্ব গ্যাস বা আমাদের এন্টায়ারলি আমাদের কয়লা অথবা আমাদের তেল, সেইটা তো নেই। আমাদের যে এই যে রসদটা, অর্থাৎ যে উৎপাদনের জন্য যে উপাদান দরকার, সেটা তো আমরা এন্টায়ারলি সেলফ ডিপেন্ডেন্ট না। সেলফ ডিপেন্ডেন্ট না বললে তো আমাদের ব্যবস্থাপনাটা আমাদেরকে হাতে রাখা উচিত। এখন পর্যন্ত যে আমাদের যেটি বলছেন রতন ভাই, যে আমাদের গ্যাসের দিকে আমরা তাকাতে পারতাম, আমাদের মানে LNGর জন্য দীর্ঘমেয়াদী চুক্তিটা আমরা করতে পারতাম। স্পট মার্কেটে আজকে কম কালকে বেশি, আবার কালকে কম আজকে বেশি, এই যে একটা পরিস্থিতি, কিন্তু সেখান থেকে কেনার আগ্রহটা আমাদের বাড়লো কেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই 2001 সালে বিল ক্লিন্টন এসেছিলেন, তিনি কিন্তু গ্যাস নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন যে ইন্ডিয়াতে রপ্তানি করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন আউটরাইট রিজেক্ট করে দিয়েছিলেন, এই বলে যে আমার দেশের জনগণ আগে গ্যাস পাবে, অনলি দেন যদি কোনো এক্সট্রা কিছু থাকে মজুদ, তখনই আমি এক্সপোর্টটাকে কনসিডার করব। কিন্তু পরবর্তী ইতিহাস আমরা জানি, আওয়ামী লীগ সরকার ওই একটি কারণে, সম্ভবত এটা একটি ওয়ান অফ দ্য মেইন রিজনস, যার জন্য আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতাতে আসতে পারে নাই। বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল আন্তর্জাতিক মাপে, এবং যুক্তরাষ্ট্র যে ষড়যন্ত্র করে বিভিন্ন দেশের সরকার উৎখাত করতে, পাকিস্তানকে দিয়ে দেখলেন, ইমরান খানকে উৎখাত করা হয়েছে এবং তারা এটা বলেও বেড়াচ্ছে রীতিমতো। সো এই জিনিসগুলো কিন্তু আছে। সো আমাদের এখন যেটা মনোযোগী হওয়া উচিত, যে একটু সাশ্রয়ী হয়ে
5-6টা মাসের জন্য, দেন আমরা আগের জায়গায় নিশ্চয়ই ফিরে যেতে পারবো। কারণ আই এম শিওর যে এই পরিস্থিতি থেকে উত্তরণের একটা পথ নিশ্চয়ই ওয়ার্ল্ড লিডার্সরাই বের করে নেবেন, কারণ এটা তো সমস্ত তাবৎ পৃথিবীকে আপনার আঘাত করছে বা অন্যান্য দেশকেও আঘাত করছে, শুধু বাংলাদেশকে নয়। জনাব রাজিকুজ্জামান রতন, আমরা যদি এই মুহূর্তে আসলে করণীয় কি, যে জাপানের কথা যেমন আসলো, জাপান মার্চ মাসে তাদের জনগণকে আহ্বান জানিয়েছে যে সামনে হিট স্ট্রোক আসছে, সেই সময় বিদ্যুতের ব্যবহারটা বাড়বে, আপনারা এখন থেকে সতর্ক হন। আর আমাদের দেশে দেখুন মার্চ মাসে বলেছে, তখন গর্ব করেছি আমরা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি, কত 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 করেছি। তাহলে দেখুন পৃথিবীর যারা সক্ষম দেশ তারাও জনগণকে আগে থেকে সতর্ক করে এবং নিজেরাও সতর্ক হয়। এই কথাটাই আমরা বারবার বলতে চাই যে আমাদের যদি রাষ্ট্রের এই বিবেচনাটা থাকে যে আমরা এমন একটা জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছি যার জ্বালানির পুরোটাই আসবে বাইরে থেকে, তাহলে আমার ক্যাপাসিটি উৎপাদন হচ্ছে 14,700 মেগাওয়াট, আমি ইনস্টল করলাম 25,000 মেগাওয়াটের উপরে। এই বাড়তিটা কেন করলাম? তারপরে তার সঙ্গে আমি সঞ্চালন লাইন হয়নি কিন্তু বিদ্যুৎ কেন্দ্র করেছি। এর আগে আমাদের একটা দীর্ঘদিনের সমালোচনা ছিল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নাই, সঞ্চালন লাইন আছে। তাহলে বারবার এই চক্করের মধ্যে যে পড়ছি, হাজার হাজার কোটি টাকা যে বারবার এর জন্য আমাদের নষ্ট হচ্ছে, তার খেসারতটা কে দেবে? এই জন্য বলছে জ্বালানির ক্ষেত্রে একটা ভুল নীতি আছে, তার সঙ্গে আছে জ্বালানির ক্ষেত্রে দুর্নীতি। এই ভুল নীতি এবং দুর্নীতির হাত থেকে যদি মুক্ত না হই, তাহলে বারবার এই ট্র্যাপের মধ্যে আমরা পড়বই। কারণ ভারত থেকে আমরা 1,500 মেগাওয়াট বিদ্যুৎ আনবো, ভারত যদি কালকে বলে আমি বিদ্যুৎ দেবো না, তাহলে কি করবেন? না, চুক্তি তো হবে, সুতরাং চুক্তি কে মানবে? যদি বলেন আমি পারছি না, আমি পাচ্ছি না, ভারত যদি বলে আমি তো পারছি না, তাহলে আমি তোমাকে কিভাবে দেবো? করোনার টিকার সময় এরকম চুক্তি থাকার পরে আমরা চুক্তি কাজ করেছিল। আমরা ওই যে 2007-08 সালে তখন চালের খুব ক্রাইসিস হয়েছিল, 5 লাখ টন চাল দেবে বলে তো দেয়নি। তো কি করতে পেরেছি আমরা যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল, সে একটা দুর্বল দেশ, ফলে আমার সতর্কতাটা তো সবচেয়ে বেশি থাকা উচিত। তাহলে আমাদের দেশের রাষ্ট্রনায়কদের বাগাড়ম্বরের পরিবর্তে বাস্তবতাটা যদি আমরা দেখতাম যে আমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে, কোন কোন জায়গায় দুর্বলতা আছে এবং ভবিষ্যতে কী কী ক্রাইসিস আসতে পারে, আমাদের পরিকল্পনা করে সেই লক্ষ্যে আমরা পরিচালনা করি। আমরা বসিয়ে পাওয়ার প্ল্যান্টকে 62,000 কোটি টাকা দিয়ে দিতে পারি, কিন্তু আমরা পরিকল্পনা করতে পারি না যে আমাদের বসে থাকা গ্যাস ক্ষেত্র থেকে আমরা গ্যাসগুলো কীভাবে উত্তোলন করতে পারি। একটু শুনে আসি শেখ রবিউল আলম। যেমন ধরেন সমুদ্র সীমা যখন নির্ধারিত হলো, তাই না, আন্তর্জাতিক সমুদ্র সীমা, পরে গিয়ে ভারতের সাথে আমাদের যে ডিবেটটা ছিল সেটা যখন নির্ধারিত হলো আন্তর্জাতিক আদালতে, আমরা বলেছিলাম যে অফশোর থেকে আমরা প্রচুর বিদ্যুৎ গ্যাসের সন্ধান পাবো, ইভেন তেলের সন্ধানও পাওয়ার সম্ভাবনা ছিল অনেক। আজ পর্যন্ত কিন্তু সেখানে কোনো সার্ভে করা হয়নি, অথবা ওখানে আছে কিনা সেই পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত কিন্তু সরকার দীর্ঘদিনে কোনো উদ্যোগ নেয়নি। অর্থাৎ আভ্যন্তরীণ রিসোর্সকে কাজে লাগানোর ক্ষেত্রে এবং সেটিকে কাজে লাগিয়ে আমাদের এই জ্বালানি সেক্টরকে টেকসই করা যায় কিনা, স্বনির্ভর করা যায় কিনা, সেখানে কিন্তু সরকারের মনোযোগী নেই। থাকলে কিন্তু সেটা হতো, কিন্তু দেখবেন যে আপনি সেখানে পাবেন না। আবার আরেকটা ছোট কথা উদাহরণ আমি দিই, এই ঢাকা শহরে যত বিল্ডিংগুলি আপনি দেখে দেন, প্রকল্পগুলি হয় বিল্ডিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু সোলার এনশিওর করা আছে যে এত কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম সোলার ক্যাপাসিটি না হলে আপনাকে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না। এবং সেখানে গিয়ে 8 থেকে 10 লাখ টাকা কিন্তু একটা বিদ্যুৎ এর সংযোগ নেওয়ার জন্য সোলার স্থাপন করা লাগে। আপনি 10 থেকে 12 লাখ টাকা ব্যয় করে সোলার স্থাপন করছেন, বিদ্যুৎ সংযোগটা নিয়েছেন, এরপর ওই সোলার জীবনে আর কোনো কাজ করে না। অর্থাৎ ওর কোনো ব্যাটারি বা ওখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়ে ওই বিল্ডিং ব্যবস্থাপনায় আসবে বা বিল্ডিংয়ের জ্বালানি হিসেবে কাজ করবে, সেই কোনো ব্যবস্থা নেই, দেখভাল করার কেউ নাই। অর্থাৎ 10 লক্ষ টাকা কিন্তু গ্রাহক ওখানে অপচয় করে ফেললো, আপনি একবার যেটাকে ড্রেনে ফেলে দেওয়ার মতো, কিন্তু সেটা কোনো কাজে আসছে না। অর্থাৎ সরকারের এখানে কোনো মনিটরিং নেই। আমি এই জন্য বলছি এই কথাটা যে সত্যিকার অর্থে দেখভাল করার কর্তৃপক্ষ কার্যত নেই। আমরা সব কিছুর মধ্যে একটা যেটাকে বলবো অর্জন খুঁজি, পলিসিগুলি এলোমেলো, পলিসির সাথে যারা যুক্ত তাদের স্বার্থ নির্ভর করে এই সমস্ত জাতীয় ক্রাইসিস তৈরি হতে পারে। কারণ বিদ্যুতের মধ্যে একটা জ্বালানি যদি আমরা ক্রাইসিসে পড়ে যাই, তাহলে সেটা জাতীয় অর্থনীতিতে কি হতে পারে, মানুষের জীবন নির্বাহে কি হতে পারে, এটা তো খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু সেটাকে নিয়ে কিন্তু সরকার সত্যিকার অর্থে কোনো কনসার্ন না। জি আসবো, আবার একটু শুনে আসি। আমি সাজেস্ট করতে চাই যে ম্যানুফ্যাকচারিং খাত এবং কৃষি খাতটাকে আমাদের অবশ্যই সচল রাখতে লাগবে, এবং সাশ্রয়ী ক্ষেত্রে আমরা ব্যক্তিগত যে বিলাসিতা সেই জায়গাটিতে আমরা হয়তো বা আয়াসী যায় জায়গাটি, অর্থাৎ পার্টিকুলারলি আমি বলতে চাই যে এয়ার কন্ডিশনিং এই বিষয়গুলি আমাদের একটু সাশ্রয়ী হওয়া উচিত। এখন একটা অস্টেরিটি একটা
মেজার আমাদের নেওয়া উচিত, প্রত্যেকের যার যার জায়গা থেকে। না, আপনি তো সরকারের ডিরেকশনটা ঠিক অনেকটা তাই। আর আমরা তো দেখছি যে এই মুহূর্তে দোকানপাট মার্কেটগুলো 8টার মধ্যে বন্ধ করার যে একটা ঘোষণা নির্দেশনা আছে। জি, কিন্তু সেটি তো মানা হচ্ছে না। না, সেটি হয়তো ঈদ সামনে, এখানে একটা অর্থনীতির একটা বিষয় আছে, অর্থাৎ একটা বড় অর্থনীতি আছে ঈদকে উপলক্ষ করে, এবং এটার সঙ্গে সকলে অনেকেই জড়িত, দেশের একটা বড় অংশ জড়িত। আমার মনে হয় ঈদ উত্তর পরিস্থিতি আরেকটু সহনীয় হবে এবং সেই জায়গায় সকলে সেটি মেনে নেবে, এই নির্দেশনাটা যেটা সরকার দিয়েছে। আর রবিউল ভাই একটি কথা বলেছে যে আমাদের সমুদ্র সীমায় কেন আমরা এখন এক্সপ্লোরেশন করি নাই। আমি কথাটি কিন্তু আগেই ব্যাখ্যা দিয়েছি যে এটা টাইম কনজিউমিং, সময় সাপেক্ষ ব্যাপার। ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে এক্সপ্লোর করা যায় না। বঙ্গোপসাগর এক্সপ্লোর করার মতো যে ক্যাপাসিটি সেটা বাংলাদেশের নিজস্ব নেই। আমাদের যে এক্সপ্লোরেশন কোম্পানি আছে রাষ্ট্রীয়ভাবে, ব্যাপেক্স, তারা এক্সপ্লোর করে, তারা গ্যাস ফিল্ডে এক্সপ্লোর করে, কিন্তু তারা সমুদ্র সীমার ভিতরে নতুন করে এক্সপ্লোরেশন হাইড্রোকার্বনের ক্ষেত্রে তারা কিন্তু এখন পর্যন্ত সেই সক্ষমতা তাদের নেই এই পর্যন্ত, এবং তারা সেটা করে না। এখানে আন্তর্জাতিক কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক বিশ্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যেহেতু করোনার একটা প্রাদুর্ভাব ছিল, এটার একটা ধাক্কা লেগেছে এবং অনেক কিছু স্লো হয়ে গিয়েছিল। অর্থাৎ স্লথ গতির কারণে এই টেন্ডারগুলো যেসব আমরা ফ্লোট করেছিলাম সেগুলো সরকার কিন্তু খুব একটা ভালো রেসপন্স পায়নি। আশা করছি যে পরবর্তীতে নিশ্চয়ই এক্সপ্লোর হবে এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যাব। তবে আমাদের অবশ্যই নিজস্ব যে কয়লা আছে সেখানে আমি মনোযোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি মতামত রাখতে চাচ্ছি। একটু জি, না, আমি বলছি ধরেন আমরা মাত্র 2,500 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার জন্য 1,14,000 কোটি টাকা ব্যয় করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলাম রূপপুরে। তারপর তার মেইনটেনেন্স, নিরাপত্তার জন্য আরও তো ব্যয়বহুল, বছরের পর বছর চলবে। আপনি বলেন সেটা কি আমাদের নীতিবান্ধব ছিল কিনা, স্বার্থবান্ধব ছিল কিনা? প্রচুর অর্থ অপচয় করেছি। বাট আপনি যদি ওই 1,14,000 কোটি টাকা বা তারও বেশি অর্থ অন্য সোর্সের বা অন্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ করতেন, নিশ্চয়ই উৎপাদন সক্ষমতা আরও অনেক বাড়ত। যার ফলে আমি এই কথাগুলি বলারই কারণ হচ্ছে যে এখানে সরকার কোনো কোনো জায়গায় আত্মসমর্পণ করেছে রাজনৈতিক আন্তর্জাতিক বহির্বিশ্বের কাছে, আবার কোনো কোনো জায়গায় স্বেচ্ছায় নিজের স্বার্থে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। অর্থাৎ সরকার একটা জনবান্ধব জ্বালানি নীতি, রাষ্ট্রবান্ধব জ্বালানি নীতি করতে প্রত্যেকটা সেক্টরে ব্যর্থ হয়েছে বিধায় শুধুমাত্র 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হয়েছে, এই কথাটি প্রচারের মধ্যেই সরকারের সবসময় তার মনোযোগ নিবন্ধন ছিল। যার ফলে এই সংকটটা পড়েছে এবং এই সংকট আমার কাছে মনে হয় দীর্ঘায়িত হবে এবং এর জন্য জাতিকে মূল্য দিতে হবে। জি, আমরা শেষের দিকে আছি। জনাব রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে শুনবো আসলে উত্তরণের উপায়টা কি এখন সংক্ষেপে। জাতিকে মূল্য দিতে হবে, এটা তো আমরা জানি। জাতি আর কত মূল্য দিবে এটা যেমন একটা দিক, আর জাতির জনগণের উপর কতই বা চাপ দেব। ফলে আমাদের একটু খেয়াল রাখা উচিত যে আমাদের এই দরিদ্র দেশে যতই আমরা মাথাপিছু আয়ের গর্ব করি না কেন, মাথাপিছু ব্যয়ের হিসাব করলে আমরা কিন্তু খুবই একটা টানাটানির সংসারের মধ্যে থাকার মতো আমাদের অবস্থা। সেই ক্ষেত্রে জ্বালানির জন্য ব্যয়, পানির জন্য ব্যয়, গ্যাসের জন্য ব্যয়, এগুলো যদি ইউটিলিটি ব্যয়গুলো বাড়তে থাকে মানুষের জীবনে তো নাভিশ্বাস উঠবেই। ফলে রাষ্ট্রের সবসময় পরিকল্পনাটা থাকা উচিত জনজীবনকে, জনগণকে স্বস্তি দেওয়ার জন্য পরিকল্পনাগুলো করা। বিদ্যুৎ তার মধ্যে অন্যতম। আমরা দেখেছি বিদ্যুতে যত বেশি বাণিজ্যের পরিকল্পনা ছিল, বিদ্যুতের তত বেশি কিন্তু জনবান্ধব পরিকল্পনাটা ছিল না। যে কারণে এখন হয়তো ক্রাইসিসের কথা বলবেন যে ইউক্রেন যুদ্ধের কথা, বিশ্ববাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ার কথা, এটা কখনো কখনো অজুহাতের অভাব হবে না। যেমন আমরা বলি না এই যে বন্যা হয়েছে তাই দাম বেড়েছে, তারপর বললো খরা হয়েছে তাই দাম বেড়েছে, তারপর জলোচ্ছ্বাস হয়েছে দাম বেড়েছে, অজুহাতের তো অভাব থাকবে না। কিন্তু সরকারের তো একটা পরিকল্পনা থাকতে হবে। আমরা একটা কথা বলে শেষ করি, 10 বছর আগে বাংলাদেশের 9টা অগভীর সমুদ্র এবং গভীর সমুদ্রের গ্যাস ক্ষেত্র কনকো-ফিলিপসকে দেওয়া হয়েছিল। তারা যে উত্তোলন করলো না দূরের কথা, অনুসন্ধান করছে না, সরকার কি সে ব্যাপারে কোনো কথা বলেছে? নিশ্চয়ই আর একদিন হয়তো এই নিয়ে আলোচনা করা যাবে। আপনার কাছে একদম 30 সেকেন্ডে শুনে আমি শেষ করতে চাই। আমি মনে করি যে রূপপুর নিয়ে যদি আপনার কোনো কথা থাকে। আমি রূপপুর নিয়ে এটি বলতে চাই যে রাশিয়া আমাদের অন্যতম ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র বা দেশ। রাশিয়া আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে একদম আমাদের ভ্যানগার্ডের মতো ছিল, এবং রাশিয়ার সঙ্গে আমাদের একটা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, অর্থনৈতিক রিলেশনশিপ সব কিছু আছে, বাণিজ্যিক রিলেশনশিপ। সেই ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সরকার নিশ্চয়ই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে, এবং রাজনৈতিক একটা কনসিডারেশন আছে গ্লোবাল, কারণ জানেন যে বাংলাদেশ এখন আর সেই রাষ্ট্রে ছোট হলেও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান অবশ্যই অনেক বড়। নানান বিষয়াদি বিশ্লেষণে নিয়ে, আলোচনায় নিয়ে এবং কনসিডারেশনে নিয়ে কিন্তু রাশিয়ার সঙ্গে এই রূপপুর যে পারমাণবিক, দেখেন যে উপমহাদেশে বাংলাদেশ বাদে ভারত এবং পাকিস্তান কিন্তু আমাদের আগের যে দুই দেশ ছিল ব্রিটিশ
ভারতে, তারা কিন্তু পারমাণবিক শক্তি। আমরা পারমাণবিক অন্তত বিদ্যুৎ কেন্দ্র যেতেই পারি। সেটি তো এর চেয়ে ঠিক 2/3 খরচে কিন্তু রাশিয়া ইন্ডিয়াই করেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। না, সেটি আমাদের অবশ্যই বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন, তবে রাষ্ট্রীয় বিশেষজ্ঞরাই তো জড়িত ছিলেন। এমন তো নয় যে সরকারের রাজনীতিবিদরাই চুক্তিটি করেছেন। রাষ্ট্রীয় সচিব, আপনার বিদ্যুৎ বিভাগের চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু সব করে ক্ষেত্রেই তো তাই হবে, সকলেই কিন্তু জড়িত। মূল সিদ্ধান্ত রাজনৈতিক। বিশেষজ্ঞরা চুক্তির বিষয়ে হয়তো ঠিক করবেন, কিন্তু সিদ্ধান্তটা সর্বোপরি রাজনৈতিক, কারণ এইটা নির্বাহী ক্ষমতা সেই না, রাজনৈতিক সেটা তো মন্ত্রী- ডেফিনেটলি রাজনৈতিক। শুধু রাজনৈতিক না, সিদ্ধান্তটা রাজনৈতিক এবং ক্ষমতাসীনদের স্বার্থ। নিশ্চয়ই সেটা তার ক্ষমতাসীনদের যিনি জনগণের ক্ষমতাসীনদের স্বার্থে না। স্বার্থে আমি বলবো না যে না, আমি বলছি ক্ষমতাসীনদের হাতে। ক্ষমতাসীনদের স্বার্থে, জনস্বার্থের বিপক্ষে। এটা নিঃসন্দেহে গ্রেটার ইন্টারেস্টই করা হয়েছে, এবং জনগণই অবশ্যই আওয়ামী লীগ সরকারের একটি বড় দিক হচ্ছে যে রাষ্ট্রীয় স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়। ভারতের থেকে দিয়ে আজকে আসছে ইলেকট্রিসিটি 600-700 মেগাওয়াট মধ্যে আসে এখন। এইটি কিন্তু এক ধরনের স্টপ গ্যাপ আপনার পলিসিতে নেওয়া হয়েছিল, অর্থাৎ যে তখন দরকার ছিল সেটা শুরু হয়েছে, এবং এটা কিন্তু সেই, এবং আমাদের যেই দাম ক্যাপাসিটি অর্থাৎ জেনারেশন চার্জ তার থেকে কম দামে কিন্তু ভারত থেকে আনা হয়। এই কথাটি বলেন, এই কথাটি স্বীকার করেন। জি, আমার মনে হয় আমরা শেষ করি। রতন ভাইকে একটু ছোট্ট করে একটু বলার জন্য, ভারত থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে আপনার যদি কোনো তথ্য থাকে। আমরা প্রথমত বলতে চাই, ভারত একটা বিশাল বিদ্যুৎ উৎপাদনকারী দেশ, এটা ঠিক, কিন্তু ভারতের বিদ্যুৎ উৎপাদন বেশিরভাগই হচ্ছে এখন বিদ্যুৎ ব্যবসায়ীদের হাতে। সেই ব্যবসায়ীদের সঙ্গে চুক্তি করে আমাদের দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। জি, আমার মনে হয় আজকে আর সময় নেই। আপনাদেরকে জনাব শেখ রবিউল আলম, রাজিকুজ্জামান রতন এবং ফাইজুল হক রাজু, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।